মেসির গোলে আকাশে নীল উৎসব, ক্লোসাকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার খুদে জাদুকর। অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে নক আউটে আর্জেন্টিনা। বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়া শ্রম বাজার খোলার আহ্বান তারেক রহমানের। চান অবৈধ প্রবাসীদের বৈধতা। 4 দিনের সফরে চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী। কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্কতা। ঢাকা, গোপালগঞ্জ সহ 6 জেলায় সেনা মোতায়েন। রাজধানীতে চেকপোস্ট ও টহল। নাশকতা ঠেকাতে এই পদক্ষেপ। হামের প্রকোপের মধ্যে এবার ডেঙ্গুর চোখ রাঙানি। চলতি মাসেই 5 জনের মৃত্যু। ভর্তি প্রায় 2000। হামে আক্রান্তদের রোগ প্রতিরোধ কমায় বাড়ছে উদ্বেগ। এবং জ্বালানি তেল রফতানিতে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। কার্যকর থাকবে 2 মাস। আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাবের আশা। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আইরিনা আয়াত। মেসির গোলে আকাশে নীল উৎসব, ক্লোসাকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার খুদে জাদুকর। অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে নক আউটে আর্জেন্টিনা। বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রের ডালাসে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ, টিএসসিতে আছেন আব্দুল্লাহ শাফি, চট্টগ্রামের শফিকুল আলম এবং বরিশালে আছেন অপূর্ব অপু। প্রথমেই যাচ্ছি সাজিদের কাছে। এই তোমার হল প্রাঙ্গণটা এই মুহূর্তে সবাই উচ্ছ্বাসে সবাই আনন্দ উল্লাস করছে। আবারও আজকে আর্জেন্টিনা জিতে গেল 2-0 করে জিতে গেল। আগে জিততো সেই বাদ ভাঙা উচ্ছ্বাসে তারা বেঁচে পড়েছে। প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি এই আজকের এই ম্যাচকে ঘিরে অনেক আগে থেকেই তাদের আজকে সন্ধ্যা থেকেই ব্যাপক প্রস্তুতি ছিল। বিশেষ করে সিটি কর্পোরেশনের উদ্যোগে শহরের বেশ কয়েকটি অশ্বিনী কুমার হল সহ বেশ কয়েকটি জায়গায় তারা বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করেছিল এবং সেটি এখন সিটি কর্পোরেশনের বাইরেও বরিশালের বিএম কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় আজকে বিশ্বকাপ খেলা বড় পর্দায় দেখানোর আয়োজন করে এবং নারী, পুরুষ, শিশু, বৃদ্ধা নানান বয়সের মানুষ দেখেছি যারা ফুটবলকে ভালোবাসে। তারা বিশ্বকাপের এই উন্মাদে এসেছে। শহরের অশ্বিনী কুমার হলের ঠিক এই ময়দানের অশ্বিনী কুমার হলের ভিতরের চিত্রটা দেখাচ্ছি। বাহিরেও কিন্তু একই অবস্থা রয়েছে। বাইরেও আমরা দেখেছি যে বিপুল সংখ্যক মানুষ আর্জেন্টিনার পতাকা হাতে, কারো হাতে বাংলাদেশের পতাকা। তারা আর্জেন্টিনার জার্সি পরে আজকে কিন্তু এই উন্মাদে এখন কিন্তু বেরিয়ে পড়ছে। টাউন হল থেকে এখন হয়তো আনন্দ মিছিল তারা বের করছে। শহরের সদর থেকে আনন্দ মিছিল দেখতে পাচ্ছি। এবং এই খেলা দেখছি যে বিভিন্ন বয়সের মানুষ এসেছে। যেমনি ব্রাজিলের সমর্থকরাও এসেছে এবং নানান বয়সের মানুষ এসেছে। নানান বয়সের মানুষ এসে আনন্দ উল্লাসে ফেটে পড়েছে। পশ্চিম বঙ্গের সামনে থেকে এই যে আনন্দ আয়োজন চলছে, এটি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। কোনো নির্দিষ্ট প্রেমে আসলে আলোচনা করছে না। এই আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখাচ্ছি। ম্যাজিক শেষ হয়েছে ডালাসে। আমরা দেখেছিলাম প্রথমার্ধে মেসি একটা গোল পেনাল্টি মিস করেছিলেন, কিন্তু এরপর প্রথমার্ধে একটি এবং ম্যাচ শেষ হওয়ার জাস্ট কয়েক সেকেন্ড আগে আরও একটি অসাধারণ গোল করে আর্জেন্টিনা পা রেখেছে বিশ্বকাপের নকআউট পর্বে। দর্শকরা বের হয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শকদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তারা আসলে ম্যাচটা কেমন উপভোগ করলো। ইউ স্পিক ইংলিশ? Yes. So how was the match? Like Messi magic again? Fantastic. Watching the Argentinian fans was as much fun as the game. You supported Argentina? Argentina. Okay. But you're from USA, right? Texas. টেক্সাস। ওকে, সো টেক্সাসের সাধারণ জনগণ তারাও কিন্তু সাপোর্ট করেছেন আর্জেন্টিনাকে। আমরা একটা আর্জেন্টিনা ফ্যানদের সঙ্গে একটু কথা বলি। ইউ স্পিক ইংলিশ? Yes.
how do you feel? You witness magic from Messi and you witness history. Yes, I witnessed that he broke the record of fouls, and I feel like he is a very good player, and he could have scored the third one, but he did amazing. দারুণ আসলে ক্লোজার রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছেন লিওনেল মেসি। Crazy game. Messi's the goat. Messi's the goat. He put in 2 goals and almost a hat trick. Awesome game. থ্যাংক ইউ। আসলে মেসি যদি পেনাল্টিটা মিস না করতেন তবে কিন্তু আজকেও তার হ্যাটট্রিক হয়ে যেত, এবং হ্যাটট্রিক হলে কিন্তু আসলে রেকর্ড করতেন মেসি বিশ্বকাপে পরপর 2 ম্যাচে হ্যাটট্রিকের রেকর্ড। আসলে সবাই মেসি ভক্তরা আমরা দেখতে পাচ্ছি করছেন, তারা আসলে সবাই খুব খুশি মেসির এমন একটা পারফরমেন্সের পরে। মেসি ইতিহাস হ্যাটট্রিক করে আজকে তিনি 2 গোল করেছেন। একদম গত ম্যাচে কিন্তু মেসি পুরো 90 মিনিট খেলানো হয়নি, তবে আজকের ম্যাচে আমরা দেখেছি লিওনেল স্কালোনি একেবারে শেষ পর্যন্ত আসলে ছিলেন মাঠে এবং তিনি গোল করেছেন। সমর্থকরা মাত্র ম্যাচ শেষ হতে সমর্থকরা বের হচ্ছেন, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরও জানিয়ে দেব। এখন আমরা চলে যাব বাংলাদেশের ঢাকার টিএসসিতে, সেখানেও কিন্তু দর্শক উন্মাদনা তুঙ্গে, সেই খবর জানতে সরাসরি চলে যাচ্ছি টিএসসিতে। দেখুন ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পরিস্থিতিটা আপনি বুঝতেই পারছেন। এখানে একজন সমর্থক আছেন জন্য প্রস্তুতি নিয়েছেন এবং কেক নিয়ে এসেছেন মেসির এই সর্বোচ্চ স্কোরের জন্য। তারা কেকটি কাটবেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন। এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রটা যদি আমি বলি যে বাংলাদেশের যে সমস্ত কালচারাল ফেস্টিভ্যাল বাংলাদেশে হয়, যে পহেলা বৈশাখের মতো পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে একটা বুয়েন্স এয়ারেস, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এয়ারেসের মতো, এবং প্রত্যেকটা জায়গায় ভিসি আপনি যে কয় জায়গা থেকে মহসিন হল মাঠ, তারপর ভিসি চত্বর, টিএসসি প্রাঙ্গণ, এটি যেন একদম আর্জেন্টিনা শহরের রোজারিও এবং লুসানার মতো ম্যারাডোনার জন্মস্থান এবং মেসির জন্মস্থান রোজারিওর মধ্যে এমন উৎসাহ উদ্দীপনা এর আগে কখনো দেখা যায়নি। এটা প্রথম রাউন্ডের ম্যাচ। আপনারা দেখতেই পাচ্ছেন যে শুরুতে যখন মেসি একটা গোল করলো, মেসি পেনাল্টি মিস করলো, তখন এইখানে যারা জনতা আছে, যারা ফুটবল আমোদিরা আছে, তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ঢুকে গিয়েছিল বলা যায় যে শেষ পর্যন্ত মেসি বা আর্জেন্টিনাকে জয় ছিনিয়ে আনতে পারবে। কিন্তু সময় যত গড়িয়েছেন তাদের উৎসাহ উদ্দীপনা ততই কিন্তু বেড়েছে। আপনারা দেখছেন হিউজ ক্রাউড, এবং এইখানে বাংলা পুরো বিশ্ববিদ্যালয়ের এরিয়া জুড়ে এত বেশি ক্রাউড, কোনো গাড়ি ঘোড়া চলছে না, সব একেবারে স্ট্যাগনেন্ট অবস্থায় আছে। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ এলাকায়, এবং এইখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী যারা আছেন এবং রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সাধারণ মানুষ উৎসাহ উদ্দীপনা সহ খেলা দেখতে আসছেন। অনেক পরিবার সহ এসেছেন, অনেক পিচ্ছি বাচ্চাকে নিয়ে এসেছেন। কিন্তু এইখানে যারা আছেন, এইখানে যারা সমর্থক আছেন, বাংলাদেশের যে ফুটবল কালচার, সেই ফুটবল কালচার এইখানে যারা ফুটবল সমর্থক আছেন, তারা কিন্তু বলছেন যে শুধুমাত্র এটা একটা ফুটবল কালচার, যে ব্রাজিল আর্জেন্টিনার জায়গা থেকে, সেই জায়গা থেকে তারা ব্যাপক ঠিক এই মুহূর্তে এখন আমি চলে যাবো চট্টগ্রামে আমাদের প্রতিনিধি, সেইখানকার পরিস্থিতি দেখাবো। মেসির জোড়া গোলে আবারও এগিয়ে গেল আর্জেন্টিনা, এবং দর্শকদের যে উল্লাস আমরা সেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। চট্টগ্রামে যে কাজী দিউরি রয়েছে, সে কাজী দিউরিতে মেসি ভক্তদের যে উল্লাস সেটি আমরা দেখতে পাচ্ছি। আগামীতে যে উল্লাস আমরা দেখতে পেয়েছিলাম, এখনো সেই উল্লাস দেখতে পাচ্ছি। কাজী দিউরি মোড়ে যে এখানে বড় পর্দায় সময় টিভিতে যে খেলা দেখানো হয়েছে, দর্শকরা কিন্তু এখনো পর্যন্ত সে পর্দা দেখার জন্য মুখিয়ে আছে, এবং তারা বলছেন গত খেলায় হ্যাটট্রিক করেছে, এবার জোড়া গোল দিয়ে মেসি এটি ইঙ্গিত দিচ্ছে তারা এবারও কিন্তু বিশ্বকাপ জয়ী হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে না, নীল সাদা জার্সির যেই ভক্ত, তারা কিন্তু সবাই আজকে চট্টগ্রামের এই কাজীদিউরিতে এসে এক হয়েছে, এবং সবারই মুখে একটি প্রত্যাশা, একটি আশা, সেটি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন
আবারও বিশ্বকাপ জয়ী করবে সেটি তারা বলছেন, কারণ বাংলাদেশের ভক্তরা দুই ভাগে বিভক্ত, হলুদ জার্সি এবং নীল সাদা জার্সি, এবং আমরা সেই উন্মাদনা দেখতে পাচ্ছি শিশু কিশোরদের গায়ে যে জার্সি পরা, যে নীল জার্সিতে তারা আনন্দ উৎসবে মাতছেন এবং সবার মধ্যে আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। মেসি মেসি স্লোগান, কারণ মেসি গতবারে যে হ্যাটট্রিকের পর এবার জোড়া গোল করেছে এবং তারা বলছে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ী হবে সেই প্রত্যাশা তারা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচকে ঘিরে দর্শকদের যে উন্মাদনা, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা দেশ এবং দেশের বাইরে থেকে যুক্ত হয়ে। অন্য প্রসঙ্গ, বাংলাদেশের জন্য দ্রুত শ্রম বাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া অবৈধ প্রবাসীদের বৈধ ও বন্দীদের দ্রুত প্রত্যাবাসনের আহ্বান তার। এদিকে মানব সম্পদ বিনিময় প্রক্রিয়ায় স্বচ্ছতায় জোর দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একটি সমঝোতা সই ও দুটি দলিল বিনিময় করা হয়। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী। সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল গালিচার সংবর্ধনায় বরণ করা হয় তারেক রহমানকে। দেয়া হয় গার্ড অফ অনার। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিজিটর বুকে স্বাক্ষর করেন বাংলাদেশের সরকার প্রধান। এরপরে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন দুই দেশের সরকার প্রধান। এ সময় দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, শিল্প ও কৃষি, শিক্ষা এবং যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই নেতা। শুরুতেই বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নিজ দেশের শ্রমিক প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মানব সম্পদ বিনিময় প্রক্রিয়া স্বচ্ছ হওয়ার উপর জোর দেন তিনি। Now, human resource cooperation to the needed workers has been firstly critical for our economic survival, but at the same time has invited lots of scandals and concern. Yes, we need the workers. Yes, also, and more importantly, we have to protect the welfare of the workers and their families. পরে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। উভয় দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বাংলাদেশের শ্রমিক ও পেশাজীবীদের অবদান তুলে ধরে দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তারেক রহমান। Bangladeshi workers, students, professionals and entrepreneurs in Malaysia serve as an important bridge between our two countries. Their contribution benefits both our economy and society. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon as possible. অবৈধ শ্রমিকদের বৈধ করা এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে মালয়েশিয়াকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান বাংলাদেশের সরকার প্রধান। I also raised issues relating to re-regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. We agree that recruitment should be transparent, fair, and affordable, reducing intermediaries and low cost for workers. যৌথ ব্রিফিং শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক, সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত দুটি দলিল বিনিময় করা হয়। বিশাল অঙ্কের ঋণের বোঝা নিয়ে সরকার গঠন করেন তারেক রহমান। তাই শুরু থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এই মালয়েশিয়া সফরে এসে সেখানে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দেশের শ্রমবাজার মুক্ত করা সহ শিক্ষা এবং কৃষি সহ নানা ইস্যুতে দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশের সকলের প্রত্যাশা এই আলোচনা হবে ফলপ্রসূ এবং আগামী দিনে ঘুরে দাঁড়াবে ভঙ্গুর অর্থনীতি। মালয়েশিয়ার পুত্রজায়া থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ। এদিকে জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনায় এগিয়ে নিতে একমত হয়েছে বাংলাদেশ মালয়েশিয়া। দুই দেশের সরকার প্রধানের বৈঠকে কুয়ালালামপুরের সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বলেন, শ্রম বাজারের জন্য দেশটির সঙ্গে বিদ্যমান সমঝোতা স্মারক নবায়নের কাজ চলছে।
সরকার প্রধান হিসেবে তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় বৈঠক হলো দেশটির শীর্ষ নেতার সঙ্গে। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে দ্বিপাক্ষিক বৈঠকও। বৈঠকের পর যৌথ বিবৃতিতে দুই সরকার প্রধান তুলে ধরেন আলোচনার খতিয়ান, জানান ঢাকা কুয়ালালামপুরের সম্ভাবনার ভবিষ্যৎ। পরে শীর্ষ পর্যায়ের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য বলেন তিনি। পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করে অর্থনৈতিক সহযোগিতা আরও কিভাবে শক্তিশালী এবং জোরদার করা যায় সেটিকে নিয়ে দুই দেশের রাষ্ট্রনায়ক সুবিস্তৃত আলোচনা করেছেন। দুই দেশে মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি হয়েছে এবং এটিকে বেগবান করার জন্য কার্যকর নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, সামরিক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি করে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একমত হয়েছে দুই দেশ। প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, সামরিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় দেশ একমত হয়েছে। শ্রমবাজার সম্পর্কিত বিদ্যমান সমঝোতা নবায়নের কাজ চলমান জানিয়ে অভিবাসন ব্যয় কমিয়ে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আশ্বাস মাহাদি আমিনের। MOU যেটা শ্রমবাজারের জন্য রয়েছে এটা নতুন করে রিনিউয়াল করব। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ। মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বাংলাদেশ সময় রাত 9টায় তিনি সফর সঙ্গীদের নিয়ে চীনে পৌঁছান। সোমবার স্থানীয় সময় রাত 11টার কিছু আগে সরকার প্রধান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান লিয়া ওয়ানিং, প্রদেশের ভাইস গভর্নর বাই ইয়ং সহ চীনের উচ্চপদস্থ কর্মকর্তারা। 4 দিনের এই সফরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি তিনি চীনের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো ও উন্নয়ন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ঢাকা, গোপালগঞ্জ সহ 6 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া বাড়তি চেকপোস্ট ও টহল জোরদার সহ রাজধানীতে তৎপর থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 20,000-এর বেশি সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নাশকতা ঠেকাতেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এদিকে সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মাসুদুর রহমানের রিপোর্ট। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করতে পারে সংগঠনটি, আর এতে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নেতাকর্মীরা সংঘর্ষে জড়াতে পারে এমন আশঙ্কায় সারা দেশে সতর্কতা জারি করেছিল পুলিশ সদর দফতর। ডিএমপি বলছে 23 জুন ঘিরে রাজধানীতে 18,000-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে। 2 শতাধিক জায়গায় বসাবে বিশেষ চেকপোস্ট, চলবে পিকেটিং ও ব্লক রেইড, থাকবে বিশেষ গোয়েন্দা নজরদারি। 4টি কন্ট্রোল রুম করে চলবে নিরাপত্তা পর্যবেক্ষণ। স্ট্যান্ড বাই থাকবে 15টি কুইক রেসপন্স টিম। রাজধানীর 15 স্থানে মোতায়েন থাকবে 1 প্লাটুন করে বিজিবি। তল্লাশি ও টহলের দায়িত্বে থাকবে র্যাবের বিশেষ টিম। বিজিবিও নিয়োগ থাকবে। আমাদের এপিবিএন অলরেডি মাঠে আছে। আমাদের ক্রাইম, আমাদের অপারেশন, আমাদের ডিবি, সিটিটিসি সহ ডিএমপির যতগুলো ইউনিট আছে সবাই সক্রিয়ভাবে মাঠে কাজ করতেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকা, গোপালগঞ্জ সহ 6 জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপতৎপরতা ঠেকাতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ইনএইড টু সিভিল পাওয়ার ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে 2টো জেলা তাতে আমরা ডিপ্লয় করেছি, যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে ভালো আছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কর্মসূচি ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ছাত্রদল। সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সন্ধ্যায় শাহবাগেও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বলেন, দেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের কার্যক্রম প্রতিহতে ছাত্রদল সর্বদা সোচ্চার থাকবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।
আমরা রাজপথে সজাগ ছিলাম, আমরা রাজপথে অবস্থান নেব। কোনো ধরনের নিষিদ্ধ লীগের মিছিল করা, কোনো ধরনের নিষিদ্ধ লীগের নৈরাজ্য আমরা বরদাস্ত করব না। আজকে সারা রাত, কালকে এই নিষিদ্ধ ঘোষিত 25টা বার্ষিকীর মাধ্যমে যদি কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, আমরা সব সময় ক্যাম্পাসে সজাগ রয়েছি। আওয়ামী লীগ আমলের গুম, খুন, গণহত্যা ও দুর্নীতির দ্রুত বিচারের দাবিতে মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। সোমবার রাজধানীর মগবাজারে 11 দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত টানা 36 দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 4 জুলাই সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে 11 দল। সীমান্তে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রতিবেশী রাষ্ট্র কর্তৃক অস্ত্র মজুদের ঘটনা ঘটছে, কোথাও কোথাও ক্ষেপণাস্ত্র স্থাপনেরও ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা জানতে পারছি। সকল গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব ইনশাআল্লাহ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। হাম সংক্রমণের মধ্যেই এবার ডেঙ্গুর চোখ রাঙানি। চলতি মাসে ডেঙ্গুতে প্রাণ গেল 5 জনের, আর হাসপাতালে ভর্তি প্রায় 2000 রোগী। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর ভয়াবহতা কমাতেও জোর দিতে হবে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে। হামে আক্রান্তদের সুরক্ষা না দিতে পারলে ডেঙ্গু নিয়েও ভবিষ্যতে খারাপ পরিস্থিতির শঙ্কা বিশেষজ্ঞের। একদিকে থামছে না হামের সংক্রমণ, প্রতিদিনই আক্রান্ত হচ্ছে হাজারের বেশি রোগী। অপরদিকে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। শিশুদের নিয়ে তাই বেশি চিন্তায় অভিভাবকরা। হামে ভর্তি শিশুদের কমছেই না ঠান্ডা ও শ্বাসজনিত সমস্যা, আছে জটিল নিউমোনিয়ার রোগীও। আর একই সময়ে ডেঙ্গু হানা দেয়ায় চিন্তিত তারা। টেস্ট করছি, তখন থেকেই প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, হাত পা ঠান্ডা। রক্তের যে প্লাজা ওইটা বাড়তেছে না। আসছিলাম এখানে নিয়ে, তখন 1 লক্ষ ছিল, এখন দিনে দিনে আজকে 19,000। চিকিৎসকরা বলছেন, হামের পর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় ডেঙ্গু সহ আক্রমণ করতে পারে যে কোনো রোগ। তাই হাম পরবর্তী সময়ে বাড়তি যত্নের পরামর্শ তাদের। বলেন, দূরে রাখতে হবে মশার কামড় থেকে। হামে আক্রান্ত হওয়ার পরে 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত কিন্তু তার ইমিউনিটি কম থাকে। এই সময়টা আমি মনে করি আইসোলেটেড থাকা ভালো, অন্য ভিড় এড়িয়ে চলা ভালো। বিশেষজ্ঞরা বলছেন, যাদের হাম হয়েছে তাদের ডেঙ্গু হলে অবস্থা দ্রুতই জটিল হয়ে যেতে পারে। হাম পরবর্তী সুরক্ষা নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে ডেঙ্গু নিয়ে রয়েছে খারাপ পরিস্থিতির শঙ্কা। যদি ডেঙ্গু হয় তাহলে তার অবস্থা দ্রুতই জটিল পরিস্থিতিতে চলে যাবে। কাজে যাদের হাম হয়ে গেছে তাদেরকে সুরক্ষিত রাখা উচিত। তারা যেন পুষ্টিকর খাবার পায়, তারা যেন ভিটামিন এ ক্যাপসুল পায়। হাম থেকে সুস্থ হওয়ার পর শিশুদের পুষ্টি, ভিটামিন এ ক্যাপসুল ও টিকা নিশ্চিতের ওপর জোর বিশেষজ্ঞদের। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। তৃণমূল কংগ্রেস থেকে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতাকে সরিয়ে দিলেন বিদ্রোহীরা। সাধারণ সম্পাদক অভিষেককেও বহিষ্কার। নতুন চেয়ারম্যান অরূপ রায়। বৃষ্টি উজানের ঢলে তিস্তা ধরলা দুধকুমারের পানি বেড়েছে কুড়িগ্রামে। উজানে বৃষ্টি অব্যাহত থাকলে উত্তরাঞ্চলের স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডের। তবে পানি কমেছে রংপুর, নীলফামারীতে। এদিকে পানি কমে যাওয়ায় একদিন পর খুলে দেওয়া হয়েছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র। নদীতে বিলীন হওয়ার শঙ্কায় দুধকুমারের তীর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাড়িঘর। উজানের ঢলে পানি বাড়ায় নদীর ভাঙনের মুখে পড়েছে কুড়িগ্রাম সদর উপজেলার বানিয়াপাড়া এলাকা। তিস্তা ধরলায় পানি বাড়লেও এখনও বিপদসীমার নিচে নদী। তবে উজানে বৃষ্টি অব্যাহত থাকলে উত্তরাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডের। জায়গায় জায়গায় ভাঙতেছে, বাড়িঘর তলে যাওয়া লাগছে। এইবারে এই গমে স্রোতও বেশি। রংপুরে তিস্তার পানি কমলেও ভাঙন থামেনি। এতে ঝুঁকিতে পড়েছে রংপুরের মহিপুরের দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশে সেতু রক্ষা বাঁধ। দুদিনে ভেঙেছে 30 মিটার অংশ। বাঁধটা তো গতবার থেকে ভাঙতেছে, প্রায় 200 মিটারের নাকান্তি ভাঙি গেছে। ভাঙি যাতে আমার তো জমি কিনার মতো কোনো সম্পদ নেই। পানি কমে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। ভলান্টিয়াররা আছে যাতে
পর্যটকরা দূরে কোথাও গিয়ে বিপদে না পড়ে। এখন পর্যটক আসার মতো পরিস্থিতি রয়েছে। এদিকে বৃষ্টি না থাকায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমে বিপদসীমার 63 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নামায় স্বাভাবিক হচ্ছে সড়ক যোগাযোগ। তানজিল হাসনাত, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। জনগণের ভাগ্যের পরিবর্তন না হলে উন্নয়ন ও প্রবৃদ্ধি কোনো কাজে আসবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেন্টার ফর গভর্নেন্স আয়োজিত সেমিনারে তিনি বলেন, অভ্যন্তরীণ ও বৈশ্বিক টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতিতে বাজেট প্রণয়ন ছিল সরকারের জন্য চ্যালেঞ্জিং। কঠিন সময়ে জনপ্রত্যাশার চাপ নিয়ে বাজেট দিয়েছে সরকার। বাজেটে সাধারণ মানুষ, ব্যবসায়ী মহলের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে সেমিনার আয়োজন করে গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস, যেখানে উঠে আসে সরকারের অর্থনৈতিক পরিকল্পনা ও বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জের নানা দিক। ইকুয়েশনের বাইরে আমার কথা বলতে হতো না। আলোচনার শুরুতেই পুঁজিবাজার ব্যাংক খাতের লুটপাট নিয়ে সরকারকে কঠিন পদক্ষেপের আহ্বান জানিয়ে ব্যবসা সহজীকরণের পরামর্শ দেন অর্থনীতিবিদরা। এই সময় সরকারের নানা উদ্যোগের প্রশংসা করলেও মূল্যস্ফীতি, জ্বালানি অনিশ্চয়তা নিয়ে ক্ষোভের কথা জানান ব্যবসায়ী নেতারা। সামাজিক নিরাপত্তা খাতে শুভঙ্করের ফাঁকি রয়েছে বলে জানান তারা। শিক্ষিত থিপস, দে লুটেড ইউর মানি, দে ওয়েন্ট আউট, অথবা এখানে হয়তো আছে কেউ but money went out of the country. So এটা 40,000 now you recapitalize. Capital market, আপনারা যদি গরিব থাকতে চান তো কেউ তো আপনাদেরকে ধনী করতে পারবে না। There is no supply of the gas and the electricity. এবং তাতে করে কি হয়েছে, cost of production is above 33 থেকে 35% বেড়ে গেছে এবং প্রোডাকশন ড্রপ করেছে কিন্তু 40 থেকে 45%। সামাজিক সুরক্ষা খাতে বাজেটের এত % ব্যয় করা হচ্ছে, আমি আপনাদেরকে বলতে পারি এটার মধ্যে অলমোস্ট অর্ধেক গরিব মানুষের জন্য না, এটার মধ্যে অলমোস্ট অর্ধেক আছে যেটাকে আসলে সামাজিক সুরক্ষা খাতের ব্যয় বলাই চলে না। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সরকার কঠিন সময়ে জনপ্রত্যাশার চাপ নিয়ে বাজেট দিয়েছে, তাই জনগণ উপকৃত না হলে কাজে আসবে না প্রবৃদ্ধি ও উন্নয়ন। বাংলাদেশের এত গ্রোথ হয়ে গেছে, এত এক্সপোর্ট হয়েছে, এইসব সংখ্যা আসলে কোনো মূল্য নয়, কিন্তু যদি নাগরিকদের কাছে এই অর্থনীতির সুফল না যায়। সভায় পুঁজিবাজার ও অর্থনীতিকে সঠিক পথে ফেরাতে সরকারকে 2 বছর সময় দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী। বলেন, $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উত্তরণে ছাড়তে হবে IMF নির্ভরতা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রবীণদের কল্যাণে রেলের ভাড়া মওকুফ ও মেট্রো রেলে ছাড় সহ সরকারি বহুমুখী উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মোহাম্মদপুরে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত সভায় এই কথা বলেন তিনি। আপনারা যারা দায়িত্ব নিয়েছেন, আপনারা সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য যা কিছু করণীয় করেন, সরকারের পক্ষ থেকে পলিসি লেভেল এবং আইন প্রণয়নের ক্ষেত্রে যতটা ভূমিকা রাখা দরকার আমরা রাখার চেষ্টা করব। এবারের বাজেটে প্রথমবারের মতো 65 বছরের বেশি যাদের বয়স তাদের রেল ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে। মেট্রো রেলের ক্ষেত্রে 25% ছাড় দেওয়া হয়েছে। আগে 650 টাকা পেতেন, যদিও আমি মনে করি এখন 700 টাকা কিছুই না, এটা 50 টাকা বাড়ানো হয়েছে প্রবীণদের জন্য। এবারের বাজেটে 90 বছরের বেশি বয়স যাদের, তাদের জন্য ভাতা 1000 টাকা করা হয়েছে। ইসলামী ব্যাংকে দ্রুত বোর্ড গঠন সহ 7 দফা বাস্তবায়নে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সচেতন গ্রাহক ফোরামের আন্দোলনকারীরা। এদিকে ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি করতে দেয়া হবে না জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, শিগগিরই সৎ ও যোগ্য বোর্ড দেয়া হবে। সোমবার সকাল 11টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নেন ইসলামী ব্যাংকের গ্রাহকের ব্যানারে আন্দোলনকারীরা। এ সময় এস আলমের শেয়ার বাজেয়াপ্ত করে ব্যাংকটিতে ফেরানোর দাবি জানান তারা। ইসলামী ব্যাংকে চেয়ারম্যান নিয়োগ ও বোর্ড গঠন সহ দ্রুত 7 দফা বাস্তবায়নের দাবি জানান আন্দোলনকারীরা। এখনো সময় আছে, আপনি এই ব্যবস্থা একটি সুশৃঙ্খল বোর্ড গঠন করে আপনি আপনার বড় মানসিকতার পরিচয় দেওয়ার আহ্বান। ইসলামী ব্যাংকের গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য পরিচালনা পরিষদ তৈরি করে নেওয়া হয়
তাহলে সকল গ্রাহক মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেই পরিচালনা পরিষদকেও অপসারণ করতে আপনাকে বাধ্য করা হবে। ইসলামী ব্যাংকের এমডি জনাব ওমর ফারুক খানকে পুনর্বহাল করলে ইসলামী ব্যাংক স্বাভাবিক অবস্থায় চলে আসবে। গ্রাহকের ব্যানারে আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে পুরো ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হবে। তাই সতর্ক কেন্দ্রীয় ব্যাংক। শিগগিরই ব্যাংকটিতে উপযুক্ত বোর্ড গঠন করা হবে। রাজনীতি পৃথক জিনিস, ব্যাংকিং দুটি সম্পূর্ণ পৃথক সত্তা। তবে বর্তমান গভর্নর মহোদয় উনি দায়িত্ব গ্রহণ করার পরে একটি কথা বেশ জোর গলায় বলেছেন যে উনি কেন্দ্রীয় ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে কোনো প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ গ্রাহ্য করবেন না। গত 1 জুন চেয়ারম্যান খোরশেদ আলমের পদত্যাগের দাবিতে গ্রাহকের ব্যানারে আন্দোলন শুরু হয়। 16 জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর দেয়া হয় স্মারকলিপি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রসাধনী পণ্য আমদানিতে আগামী অর্থ বছরের বাজেটে অ্যাডভান্সড ট্যাক্স সহ মোট কর ভার কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। সোমবার দুপুরে রাজধানীর মৌলভীবাজারে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির সভাপতি। 26-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে প্রসাধনী আমদানিতে ন্যূনতম ট্যারিফ ভ্যালু সামান্য পরিমাণ কমানো হলেও রেগুলেটরি ও সাপ্লিমেন্টারি ডিউটি আগের মতো থাকায় আমদানি করা প্রসাধনী পণ্যের দামে তেমন কোনো হেরফের হবে না বলে যুক্তি সংগঠনটির। বাংলাদেশের প্রসাধনী আমদানিতে কর বিশ্বের সবচেয়ে বেশি, যে কারণে বৈধ আমদানি কমার বিপরীতে বাজারে চোরাচালান ও নকল প্রসাধনী পণ্যের বিক্রি বাড়ছে, যাতে ক্রেতারা যেমন প্রতারিত হচ্ছেন তেমনি রাজস্ব হারাচ্ছে সরকার। আন্তর্জাতিক বাজার দর ও প্রকৃত আমদানি মূল্যের সাথে সামঞ্জস্য রেখে মিনিমাম ট্যারিফগুলো পুনর্মূল্যায়ন করা, রেগুলেটরি ডিউটি এবং সাপ্লিমেন্টারি ডিউটি যৌক্তিক পর্যায়ে পুনর্নির্ধারণ করা, যাতে তা পার্শ্ববর্তী দেশসমূহের সাথে প্রতিযোগিতামূলক হয়। বাস্তবায়িত হলে ব্যবসায়ী এবং ভোক্তা সকলেই উপকৃত হবে। এর ফলে বৈধ আমদানি বৃদ্ধি পাবে, ফলত সরকারের রাজস্ব আহরণ বহুগুণে বেড়ে যাবে। চোরাচালান ও অবৈধ আমদানি কমে আসবে, নকল ও নিম্নমানের পণ্যের বাজার সংকুচিত হবে, বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা প্রতিষ্ঠিত হবে, নতুন বিনিয়োগ উৎসাহিত হবে, বিধায় কর্মসংস্থান বৃদ্ধি পাবে, ভোক্তারা সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন পণ্য ক্রয়ের সুযোগ পাবেন। আন্তর্জাতিক আদালতের সমুদ্র সীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সরকারের উদাসীনতায় খনিজ সম্পদ আহরণ সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার সকালে রাজধানীর খিলক্ষেতে নৌবাহিনী আয়োজিত বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বলেন, বিগত সরকারের সময় ভারতের সাথে সমুদ্র সীমানা নির্ধারণের সমঝোতা হয়। সেখানে জ্বালানি থাকার পরও এবং ভারতের আপত্তি না থাকা সত্ত্বেও বিগত সরকার সমুদ্রের খনিজ উত্তোলনে উদ্যোগ নেয়নি, এমনকি তারা সমুদ্র সম্পদ খোঁজার কাজটিতে সিদ্ধান্ত নিতে পারেনি। তবে বর্তমান সরকার সমুদ্রের খনিজ সম্পদ চিহ্নিত ও উত্তোলনে কাজ করবে বলে জানান মন্ত্রী। আমাদের সমুদ্রে জ্বালানি পাওয়ার সম্ভাবনা নিশ্চিত। আমি সম্ভাবনা আছে বলছি না, নিশ্চিত। কিন্তু আমরা সেটা সদ্ব্যবহার করতে পারিনি। বিগত সরকারের সময় আমরা দেখেছি আন্তর্জাতিক আদালতে আমরা বিস্তীর্ণ সমুদ্র সীমা পেলাম, অঞ্চল পেলাম, এবং সেটা আমাদের প্রতিযোগী রাষ্ট্র যারা ছিল ওই সীমানা নিয়ে তারাও মেনে নিল। বাট আমাদের সরকারের সিদ্ধান্তের কারণে সেখানে আমাদের যে সম্ভাবনা আছে তা প্রতিষ্ঠিত হয়নি। আইনি জটিলতা কাটিয়ে আগামী জুলাই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের জট কেটে যাবে এবং পরবর্তী 3 মাসের মধ্যে আরও 50,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। মাদ্রাসা ও সাধারণ শিক্ষার কমন বিষয়গুলোতে একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 20তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদ।
মাসের ভিতরে আরো 50,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ দিতে পারবো। বুঝতে পেরেছেন? 500 কোটি টাকার উপরে মাদ্রাসা শিক্ষকদের প্রয়োজন হয়। এই যে শিক্ষককে নিয়োগ দিয়ে গিয়েছে, তাদের বেতনের ব্যবস্থা করেনি, এই বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়ে বাজেট অ্যালোকেশন জুনের মধ্যে ছিল না, আমাদের কাছে 100 কোটি টাকার মতো ছিল, ওই 100 কোটি টাকা বরাদ্দ দিয়ে দিয়েছি। ইলিশের উৎপাদন কমে যাওয়ার পেছনে দাদন ব্যবসায়ীকে দায়ী করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। সোমবার সকালে রাজধানীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার দ্বিতীয় সংশোধিত প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। বলেন, দাদনের হাত থেকে জেলেদের রক্ষায় বাস্তবমুখী প্রকল্প হাতে নিয়েছে সরকার। উদ্যোগ নেওয়া হয়েছে কারেন্ট জালের উৎপাদন বন্ধের। বলা হয়, 6 বছর মেয়াদে এই প্রকল্পের আওতায় 26,176টি জেলে পরিবারকে কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। 40,000 পরিবারকে দেয়া হয়েছে খাদ্য সহায়তা। আমাদের প্রথম কথা, এই গরিব মৎস্যজীবী যারা আছে তারা যেন মাছ আহরণে না নামলে তার পেটের সমস্যা হবে না, তার স্টমাকের সমস্যা হবে না, এটার সিকিউরিটি রাখার জন্য আমরা আরো নতুন প্রকল্পে হাত দিচ্ছি। কারণ সরকার চায় আগামী দিনে ইলিশকে শুধু লোকাল চাহিদার লোকাল চাহিদা অনেক বড় চাহিদা, লোকাল চাহিদার পাশাপাশি এটাকে রপ্তানিতে নিয়ে যাওয়ার জন্য। শিল্প কারখানায় ইটিপি প্ল্যান্ট যথাযথ ব্যবহার না করায় নদীতে বর্জ্য নিষ্কাশন হচ্ছে না বলে জানিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে পরিবেশ বিষয়ক বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আমাদের যে ইটি প্ল্যান্টগুলো আছে সেগুলো সঠিকভাবে কাজ করছে না, সেটা আপনার ঢাকার বুড়িগঙ্গা বলেন, শীতলক্ষা বলেন, তুরাগ বলেন, সবগুলো নদীতেই এই ধরনের সমস্যা হচ্ছে। আমরা ইতিমধ্যে কয়েকটা উদ্যোগ নিয়েছি, যেমন আমরা দায়িত্ব নেওয়ার পরপরই আমাদের যতগুলো পাওয়ার প্ল্যান্ট আছে সবগুলোকে আমরা অনলাইনে ট্র্যাকিংয়ে নিয়ে আসছি যে তারা এটিপি তারা মেনটেন করছে কিনা। অলরেডি দূষণের যে উৎসগুলো সেগুলো আমরা চিহ্নিত করেছি। আমরা খুবই দ্রুত উদ্যোগ নিব যাতে আমাদের এই দূষণের যে উৎসগুলো আছে, বিশেষ করে যে বর্জ্য ব্যবস্থাপনা যেটা আর কি প্রত্যেকটা ফ্যাক্টরিতে যেটা হচ্ছে না সেটা নিয়ে আমরা চিন্তা করছি এবং আশা করব খুব অল্প সময়ের ভিতর আমরা এগুলোকে আমলে নিব। কারণ নদী যদি বাঁচাতে হয়, আমাদের সভ্যতাকে যদি বাঁচাতে হয়, তাহলে এগুলোর কোনো বিকল্প নাই। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর রায় 30 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায়ের জন্য এই দিন ধার্য করেন। এর আগে গত বছরের 25 সেপ্টেম্বর প্রসিকিউশন সুনির্দিষ্ট 8টি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। একই দিন শুনানি শেষে ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়। প্রসিকিউশনের দাবি, মানবতা বিরোধী অপরাধের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উস্কানি ও প্ররোচনা দেন ইনু। স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্তির দাবিতে টানা 16 দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেন শিক্ষকরা। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে স্বীকৃতি পাওয়া হাজারো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা ছাড়াই দায়িত্ব পালন করছেন। বারবার দাবি জানানো হলেও এমপিও ভুক্তির বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা। এ সময় শিক্ষকরা বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। স্কুল থেকে টিসি পাওয়ার পর আর বাড়ি ফেরেনি। মানিকগঞ্জ নিখোঁজের 6 দিন পর মিলেছে স্কুল ছাত্রীর খণ্ডিত মরদেহ। এই ঘটনায় প্রধান শিক্ষক ও মেয়েটির প্রেমিক সহ 8 জনকে আটক করেছে পুলিশ। ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। স্কুল থেকে টিসি দেওয়ার পর আর বাড়িতে ফেরা হয়নি মারিয়ার, এসেছে তবে নিথর দেহ। আপত্তিকর আচরণের অভিযোগ এনে গত 15 জুন 8ম শ্রেণীর শিক্ষার্থী মারিয়াকে ট্রান্সফার সার্টিফিকেট দেয় মানিকগঞ্জের শাহরাইল উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ। এরপর থেকে নিখোঁজ হয় মারিয়া।
রোববার সন্ধ্যায় সিংড়াইয়ের চন্দননগর এলাকায় একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় মারিয়ার খণ্ডিত মরদেহ। তবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। নির্মমভাবে হত্যা করছে এবং এরপর ধর্ষণ হয়েছে। যারা এই কাজ করছে তাদের আইনের আওতায় আনুক। মায়ের মা যায় স্কুলে, যাওয়ার পর তাকে জোরপূর্বক টিসি দেওয়া হয়। টিসি দেওয়ার জন্য সে এরকম যে একটা কাজ করবে তা তো না, এখানে হয়তো অন্য কোনো তৃতীয় পক্ষ কাজ করছে সম্ভবত। পুলিশ জানায় হত্যাকাণ্ডটি পরিকল্পিত। ডিসিস্টের ফ্যামিলি যাদেরকে সাসপেক্ট করে এরকম কয়েকজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এনেছি। বাদী এখনো মামলা দেয়নি, মামলা তারা প্রিপারেশন নিচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার প্রেমিক আসিফ সহ 8 জনকে আটক করা হয়েছে। তানজিনা তাসনিম, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। এবার দেশের বাইরের খবর। ইরানের তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন অর্থ দফতর জানায় আগামী 21 আগস্ট পর্যন্ত ইরানের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী স্কট বেসেন্টের দাবি, সুইজারল্যান্ডের বৈঠকে হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্কার পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে ইরান। এই প্রেক্ষাপটে 2 মাসের জন্য দেশটির তেল রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে বিশ্ব জ্বালানি বাজারের ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে ধারণা করেছেন বিশ্লেষকরা। এর আগে 2 দেশের শান্তি চুক্তির পরপরই বিশ্ববাজারে জ্বালানির দাম কমে। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়েছে বিদ্রোহী শিবির। দলটির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সরানো হয়েছে। নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে অরূপ রায়কে, যদিও এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে মমতা অনুসারীরা। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় বাজেট অধিবেশন শেষ হতেই নিউ টাউনের একটি হোটেলে বৈঠকে বসেন বিদ্রোহী তৃণমূল বিধায়কেরা। উপস্থিত ছিলেন 60 জন বিধায়ক এবং কলকাতার প্রায় 70 জন সাবেক কাউন্সিলর। কলকাতার গণমাধ্যমের দাবি, বৈঠক থেকেই ঘোষণা করা হয় 30 সদস্যের নতুন কমিটি। দলের চেয়ারম্যান করা হয় হাওড়ার বিধায়ক অরূপ রায়কে। সহসভাপতি করা হয়েছে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং রথীন ঘোষকে। সাধারণ সম্পাদক হিসেবে উঠে এসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাবেদ খান, সন্দীপন সাহা এবং সাবিনা ইয়াসমিনের নাম। তবে নাম নেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বর্তমান সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিদ্রোহীদের দাবি, তারাই আসল তৃণমূল। তাদের যুক্তি, দলের গঠনতন্ত্রের 20 নম্বর ধারা অনুযায়ী 3 বছর অন্তর জাতীয় কর্মসমিতির বৈঠক হওয়ার কথা, কিন্তু 2022 সালের পর সেই বৈঠক হয়নি। তাই নতুন কমিটি গঠন করা হয়েছে। তবে মমতা শিবির এই বৈঠককে গুরুত্ব দিচ্ছে না। দলটির মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষ সামাজিক মাধ্যমে জানান, তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক। বিদ্রোহীদের এমন সিদ্ধান্ত নেয়ার কোনো এখতিয়ার নেই। এই ভাঙনের সূত্রপাত হয় বিধানসভায় সইকাণ্ড ঘিরে। বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবে কয়েকজন বিধায়কের সই নিয়ে প্রশ্ন ওঠে। সেই অভিযোগ প্রকাশ্যে আনেন ঋতব্রত এবং সন্দীপন সাহা। এরপর 58 বিধায়কের সমর্থনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা নির্বাচিত হন। এরপর থেকেই তৃণমূলের ভেতরে বিদ্রোহ আর থামেনি। বিধানসভা থেকে সংগঠন, সংগঠন থেকে সংসদীয় দল, একটির পর একটি স্তরে ভাঙন স্পষ্ট হতে শুরু করেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। সাইপ্রাসের লারনাকায় অপহরণের শিকার বাংলাদেশের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ ইমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত 12 জুন নিখোঁজ হন ইমন। 9 দিন ধরে অনুসন্ধানের পর রবিবার তার মরদেহ উদ্ধার করা হয়। লারনাকা অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তা এই ঘটনার তদন্ত চালাচ্ছেন। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে ধারালো ছুরিকাঘাতের পাশাপাশি ওই শিক্ষার্থীর গলায় শ্বাসরোধের স্পষ্ট চিহ্নিত আছে। জিজ্ঞাসাবাদে আটক ওই সন্দেহভাজন ব্যক্তি শাহরিয়ারকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে গণশুনানি করেছে বাংলাদেশ হাই কমিশন। অনুষ্ঠানে প্রবাসীদের অভিযোগ, পরামর্শ ও প্রত্যাশা সরাসরি শুনে তা দ্রুত কার্যকর ও সমাধানের আশ্বাস দেন হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। রবিবার মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশনের মিলনায়তনে ষান্মাসিক গণশুনানি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গণশুনানিতে সাধারণ প্রবাসীদের পাশাপাশি ব্যবসায়ী, সাংবাদিক ও বাংলাদেশি কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে সরাসরি অভিযোগ শোনার আয়োজন করায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইটালির ভেনিসে হয়ে গেল এক ব্যতিক্রমী আয়োজন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের সম্মিলিতভাবে নৈশভোজের আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশ সহ বিশ্বের 27টি দেশের হাজারো মানুষ অংশগ্রহণ করেন এই নৈশভোজে। ইটালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। ভেনিসের মার্গেরা পার্কে খোলা আকাশের নিচে নৈশভোজের আয়োজন। উদ্দেশ্য প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক জোরদার ও সংস্কৃতি বিনিময়। বিশ্বের 27টি দেশের নাগরিকরা তাদের নিজ নিজ দেশের খাবার রান্না করে অনুষ্ঠান স্থলে নিয়ে আসেন। পাশাপাশি বসে নিজেদের খাবার ভাগাভাগি করে খান। খাবার শেষে অনেকেই অংশগ্রহণ করেন নিজেদের সাংস্কৃতিক অনুষ্ঠানে। এমন আয়োজনে অংশগ্রহণ করে খুশি প্রবাসী বাংলাদেশিরা। আমরা বিভিন্ন দেশের খাবার এনেছি, বিদেশিদের মাঝে আমাদের দেশীয় কৃষ্টি কালচার তুলে ধরে আমরা অত্যন্ত আনন্দ গর্বিত বোধ করছি। প্রতি বছরের মতো এবছরও ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে আমরা এখানে অংশগ্রহণ করেছি। নিজেদের খাবার এখানে সবাই খাবে, তো এটার জন্য নিজেকে অনেক প্রাউড মনে হইতেছে। আমাদের দেশের খাবারের আয়োজন করেছি এন্ড আমরা খুবই গর্বিত এটা করি। বাংলাদেশের যে ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে সেখানে আমরা পরিবেশন করেছি আজকে এখানে, এবং ইটালিয়ান যারা আছেন তারা খুবই আনন্দিত এবং তারা খুবই এনজয় করেছে আমাদের খাবার। আয়োজকরা বলছেন এমন আয়োজন ছড়িয়ে পড়ুক ইতালির প্রতিটি শহরের পাশাপাশি বিশ্বের প্রতিটি দেশে। এতে কিছুটা হলেও কমবে বৈষম্য, সৃষ্টি হবে প্রতিবেশীদের মধ্যে শান্তিপূর্ণ সুসম্পর্ক। সময় সংবাদ, ইতালি। প্রবাসের সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। মেসির গোলে আকাশে নীল উৎসব, ক্লোসাকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার খুদে জাদুকর। অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে নক আউটে আর্জেন্টিনা। বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়া শ্রম বাজার খোলার আহ্বান তারেক রহমানের। জানা অবৈধ প্রবাসীদের বৈধতা। 4 দিনের সফরে চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী। এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্কতা। ঢাকা, গোপালগঞ্জ সহ 6 জেলায় সেনা মোতায়েন। রাজধানীতে চেকপোস্ট ও টহল। নাশকতা ঠেকাতেই পদক্ষেপ। এই ছিল প্রবাসের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। সঙ্গে থাকুন সময়ের।